কষ্টের চলে তাই কত সুখ বন্দনা, তবু জয় পরাজয় মেনে নিয়ে তোমার পথে পথ চলা। অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক, ওরা ভেঙে দেয় শত অন্যায়। অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক, জীবন নামের যুদ্ধে ওরা তরুণ তুর্কি। আচ্ছা, ঘটনাটা কি বলো তো? আজকে তোমার বার্থডে না, তোমারও বার্থডে না, আমাদের অ্যানিভার্সারি হওয়ার তো কথাই নাই, কারণ হচ্ছে ইটস অনলি 9 মান্থস যে বিয়ে হয়েছে। তাহলে কি ফোনে কথা বলা সেটাও না, কারণ ওটা সেলিব্রেট করার মানুষ তুমি না। তাহলে কি মানে এরকম প্রিপারেশন নিয়ে আমাকে ডেটে নিয়ে আসার ঘটনাটা কি বলো তো? কেন? কি আজ হচ্ছে এমন একটা মুহূর্ত, যেই মুহূর্তটা কেবলমাত্র তোমার আর আমার। মানে? মানে খুব সিম্পল, আজ কোনো দিবস না, কিন্তু এমন একটা মুহূর্ত যে মুহূর্তটা আমি মনে রাখতে চাই সব সময়। খুব খুশি থাকবো তখন, যখন খুব খারাপ লাগে তখন, যখন খুব ক্ষুধা পাবে তখন। হ্যাঁ সত্যি, আমি কখনো বিশ্বাস করি না যে ভালোবাসা ক্যালেন্ডারে কোনো একটা ডেটের উপর বেস করে প্রকাশ করতে হবে। ভালোবাসা হচ্ছে দুটো মানুষের জন্য শীতকালে যেমন অনুভূতি, বর্ষাতেও তেমন। আর একদম বলে না যে আম পাকানো, লিচু পাকানো, কাঁঠাল পাকানো, গরম, ভীষণ গরম, সেই ভীষণ গরমে রিক্সার হুকটা তুলে ঘেমে দুজন মিলে ঘুরে বেড়ানোর যে অনুভূতি, সেটা। বাবা, আমি তো জানতামই না যে আমার হাজব্যান্ড এত রোম্যান্টিক। রোম্যান্স করার সময় পেলাম কখনো? হুট করে দেশে ফেরার পর জানতে পারলাম যে একটা বাড়িতে যেতে হবে আমাকে। সেখানে যাওয়ার পর আমার সামনে একটি মেয়ে, যাকে দেখে বুঝতে পারলাম যে তার সাথে আমার বিয়ে নিয়ে কোনো একটা কথা চলছে। বেশ কিছুক্ষণ তাকিয়েছিলাম, তারপর অনুভব করলাম ভেতর থেকে একটা বিশ্বাস আমাকে বলে দিল যে এই সেই হাত, এই সেই মানুষ যাকে বিশ্বাস করে সারাটা জীবন কাটানো সম্ভব। আমার বেলাতেও ঠিক তাই। তোমাকে যখন ফার্স্ট দেখলাম, দেখা মাত্রই কেমন যেন বুঝে গেলাম ভেতর থেকে যে তুমি আমার মিস্টার পারফেক্ট, যার সঙ্গে আমি সারাটা জীবন কাটাতে পারবো। এখনই মিস্টার পারফেক্ট বলাটা একটু টাফ। অবশ্য একটা গ্রাজ কিন্তু আমার এখনো রয়ে গেছে। ঠিক গ্রাজ না বলতে পারো, যে একটা ইচ্ছা ছিল যেটা ফুলফিল হয়নি।
হয় না মানুষের কত ধরনের তো ফ্যান্টাসি থাকে, আমারও একটা ছিল। সেটা হচ্ছে যে ধরো আমার যে উড বি হাজব্যান্ড হবে সে আমাকে বিয়ের আগে খুব গ্র্যান্ডভাবে প্রপোজ করে, মানে একদম খুব ড্রামাটিকভাবে, হয় না ফিল্মি, যেমন যে প্রিন্সরা যে একদম নিচে বো করে তাদের প্রিন্সেসদেরকে প্রপোজ করে, ঠিক ওরকম কিছু একটা। বাট ব্যাড লাক, খুব বোরিংভাবে বিয়েটা। Okay. So you want to feel like a princess? Yes, if you make me feel so. Excellent. ইশরাত, ইশরাত, এই যে টাকা পাঠিয়েছি। টাকা মাত্র? আব্বা যে বললো 5,000 টাকা পাঠাবে, আমাকে সেখান থেকে 2,000 টাকা নিতে। হ্যাঁ পাঠাইছে, উনি 5,000 টাকাই পাঠাইছে। তো তুমি কি ওই বাজারঘাট কিছু করো? জিনিসপত্রের দাম যে বাড়ছে এটা কি জানো? তুমি যে এখানে থাকো খাও সেই বাবদ যে খরচ বাড়ছে এটা কি টের পাও? শোনো, ওই গত মাস পর্যন্ত 3,000 টাকা দিয়ে চালাইতে পারছি, এই মাসে আর পারবো না, এই জন্য 4,000 টাকা রাখছি। তুমি ওই 1,000 টাকা দিয়া তোমার ইউনিভার্সিটিতে যাতায়াত করবা, ঠিক আছে? 1,000 টাকা দিয়ে কিভাবে পুরো মাস আসা যাওয়া করবো দুলা ভাই? কিভাবে পুরো মাস আসা যাওয়া করবো মানে? তোমার ভার্সিটিতে বাসে যাইতে লাগে 15 টাকা, আসতে লাগে 15 টাকা, তাহলে কত কত হইলো? 30 টাকা। তো তুমি তো মাসে 30 দিন আর যাও না, বাদ বাকি যে টাকাটা থাকবে ওটা তোমার ফ্লেক্সিবিলিটির টাকা। আর শোনো, তুমি না কোনো ওই যে পত্রিকা অফিসে কাজ করো, রাতভর ওখানে কাজ করো, রাত করে বাড়িতে ফেরো, বাড়িতে এসে আবার কম্পিউটারে কি সব কাজ টাজ করো, ওইখানে যে টাকা পাও সেই টাকা কি তোমার কাছে চাই আমরা? বলছি কখনো যে ওই টাকা দাও? আরে তুমি এখন বড় হইছো, তুমি বাসা থেকে কেন টাকা নিবা? তুমি উল্টা আরো বাড়িতে টাকা দিবা, সেটাই উচিত না? আচ্ছা, তাহলে এখন আমি আমাদের যে ক্যারেক্টারটা এটা আমি এখন করে দিচ্ছি, সিলেক্ট করে দিচ্ছি। তো আফরিন, তুমি করবে মরা ক্যারেক্টার। তারপরে বল্টু ক্যারেক্টার যেটা থাকে তুমি খুব ভালো পারফরম্যান্স করবে। ওকে বসো। আচ্ছা, আর আর মিউজিকটা দেখবে তুমি সিথি। ওকে, সবাই একটা সিথির জন্য তালি দাও। আচ্ছা, নাটকের যে মেইন ক্যারেক্টারটা করবে আমাদের নোমান।
হ্যাঁ নোমান বসো, তুমি মেইন ক্যারেক্টারটা করবা, মাতবর ক্যারেক্টার। হ্যাঁ তালি দাও। কি কাজটা দেখলাম তুমি রুমে ঢুকলা, সব সময় তো ফুসকি দিয়া একটু খোঁজখবর নাও, আজকে একদম উপরে ডাইরেক্ট ছাদে চলে আসলে, সমস্যা? না বুঝছেন আলামিন ভাই, যখন কোনো কাজ নিজের ইচ্ছা থেকে, নিজের প্যাশন থেকে, সৎ থেকে করার চেষ্টা করি না, তখন কেউ না এসে সামনে বাধা হয়ে দাঁড়ায়। তখন ইচ্ছা করে কি সব কিছু ভেঙে চুরে ফেলে একদম। যে অনেস্টি চর্চা করার সময় যে বাধা আর বিঘ্ন মানুষ হয়, এটা আমি জানি, খুব ভালো করে জানি, তুমি যেমন জানো আমিও জানি। 50-50 সারা জীবন অনেস্টি চর্চা করার চেষ্টা করছি, অনেক ফাইট করছি, অনেকভাবে চেষ্টা করে দেখছি, পারি নাই। এখন কি করতে, সার্বক্ষণিক আমাকে মিথ্যা কথা বলতে হয়। অনেস্টির মধ্যে অনেক ডিসঅনেস্টি আমার চাপা পড়ে গেছে। খোদা তুমি আমার মাফ করো, আমি অনেক ট্রাই করছি। তোমার ভিতরে যে জিনিসটা আছে আমি তোমার ফলো করছি, তোমার আমি দেখছি, তুমি প্রচুর পড়াশোনা করো, অনেক ট্যালেন্ট ছেলে, বুদ্ধিমান ছেলে। তোমাদের মতো ছেলে এই দেশের জন্য খুবই জরুরি, খুবই দরকার। এখন তোমরা হলে আমাদের অ্যাসেট। আমি পারি নাই, আমি ভীতু, যে কারণে আমি মিথ্যার আশ্রয় নিচ্ছি। তো একটা জিনিস মনে করো, তোমার চাওয়া যদি আন্তরিক হয়, পাওয়াটা সুনিশ্চিত হবেই, এমন হবে, বুঝছো? হবে। মানুষ চাইলে, বুঝছো, কত কিছুই নাগালের কাছে থাকে। আমার তোরি ছিল চেনার কুলে, বাঁধন যে তার গেল খুলে, তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন অচেনা ধারে। ও চাঁদ চোখের জলে লাগলো জোয়ার, দুঃখের পারাবারে। ও চাঁদ। কী ব্যাপার, তোমার ক্যাশ আর বিলের অ্যামাউন্ট মিলছে না কেন? প্রবলেম কি? স্যার ওখানে 4200 টাকা একটু গরমিল হয়েছে স্যার। 4200 টাকা গরমিল হয়েছে মানে? তোমার কি আমি এখানে গরমিল করার জন্য রাখছি, না গরমিল মেলানোর জন্য রাখছি? স্যার আসলে হয়েছে কি স্যার, আসলে সত্যি কথা বলতে আমার একজন বড় ভাই পরিচিত, সে আজকে দুপুরবেলা খেয়ে 4200 টাকা বিল করে না দিয়ে চলে গেছে স্যার। বড় ভাই? তোমার একটা বড় ভাই খাওয়া দাওয়া করে বিল না দিয়ে চলে গেছে? হ্যাঁ, তোমার পাড়া প্রতিবেশী আসবে, বন্ধু বান্ধব আসবে, বড় ভাই আসবে, খাবে আর বিল না দিয়ে চলে যাবে, সেটা সাফার কি আমি করব? আমি এখানে ব্যবসা করতে বসেছি না? শোনো, তোমাকে আমি একটা সুযোগ দিচ্ছি, তুমি আগামীকাল 4200 টাকা যেখান থেকে পারো তুমি ম্যানেজ করবা। আর যদি 4200 টাকা তুমি ম্যানেজ করতে না পারো, কালকে থেকে তোমার আর কাজে আসার দরকার নেই। স্যার আমার এই চাকরিটা চলে গেলে স্যার আমি খুব বিপদে পড়ে যাবো স্যার। আরে তুমি কি বিপদে পড়বা? আমি তো অলরেডি বিপদের মধ্যে পড়ে আছি। হ্যাঁ, তুমি আগামীকালকের মধ্যে টাকা আনবা, কোনো কথা শুনতে চাই না, যাও।
কি ব্যাপার এখন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এত লেট করে যাচ্ছ? স্যার আমার হাতে একটু কাজ ছিল, তাই ওটা শেষ করে বেরোলাম। গুড। ও, তোমাকে আমি একটা কথা বলার জন্য খুঁজছিলাম। স্যার বলেন না প্লিজ। তুমি যখন ইউনিভার্সিটি ছিলে, জি, তুমি কিন্তু প্রত্যেকটা ক্লাবের প্রেসিডেন্ট ছিলে। জি স্যার। অ্যাজ আই নো ইউ আর সো অর্গানাইজড। থ্যাংক ইউ স্যার। এবং তোমাকে সেই দায়িত্ব নিতে হবে। অফকোর্স স্যার, এনিথিং ফর ইউ। জাস্ট বলেন না স্যার, কী করতে হবে? আমি ভিসির সাথে কথা বলেছি। আচ্ছা আচ্ছা। তিনি অলরেডি ইনফর্ম। তুমি ওনার সাথে একটু কথা বলো, এবং সেটা তুমি খুব সিরিয়াসলি নিতে হবে কিন্তু। অবশ্যই স্যার। আপনার কোনো মানে ফোকাস করা কোনো স্পেশাল ক্লাব আছে? আমার সোশ্যাল ক্লাবটার দিকে তোমাকে বেশি মনোযোগী হতে হবে, এবং আমি জানি এই ব্যাপারে তুমি খুবই এক্সপিরিয়েন্স। এটাকে একটু ভালো করতে হবে, কারণ আমাদের এই সোসাইটির জন্য এই ক্লাবটা খুব ইম্পর্ট্যান্ট। অবশ্যই স্যার, অবশ্যই। আমি খুব খুশি হলাম যে তুমি আমাদের ইউনিভার্সিটি জয়েন করেছো এবং প্রত্যেকটা দায়িত্ব নিচ্ছ। থ্যাংক ইউ স্যার। রিয়েলি অ্যাপ্রিসিয়েট। থ্যাংক ইউ স্যার। দোয়া করুন স্যার। স্যার কি নিচে যাবেন? হ্যাঁ চলো, তুমি তো নিচে নাও। জি। আমার ইয়াং এনার্জেটিক ভাই ও বোনেরা, আজ তোমাদেরকে আমার জীবন সম্পর্কে কিছু বলতে চাই। আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দেই, তখন আমার শোকেস সাজানো ছিল বিভিন্ন মেডেল এবং ক্রেস্ট দিয়ে। এগুলো আমি পেয়েছিলাম আমার সমাজকর্মের স্বীকৃতি হিসেবে। আমি আশা করব তোমরাও তোমাদের কর্ম দিয়ে ভবিষ্যতে মেডেল এবং ক্রেস্ট দিয়ে তোমাদের শোকেস তোমরা সাজিয়ে রাখতে পারবে। এই পৃথিবীতে আদি মানব থেকে আজ পর্যন্ত যতগুলো মানুষের আগমন এই পৃথিবীতে ঘটেছে, তারা তাদের উপার্জিত ফল পুরোটা ভোগ করে যায়নি, সেগুলো তাদের নেক্সট জেনারেশনের জন্য রেখে গিয়েছে, যার সুফল আজ আমরা ভোগ করছি। ভাইয়া, এই কথাগুলোই আমরা গত 2 মাস যাবত শুনে আসছি, কিন্তু আমরা আসলে করবোটা কি? হ্যাঁ, ঠিক বলেছো তুমি, যে আমরা করবোটা কি। আমাদের অনেক কিছু করার আছে। আমাদেরকে প্রথমে অ্যাড্রেস করতে হবে যে কোন বিষয়টা নিয়ে আমরা কাজ করব। মানুষের জীবনে অনেক কিছু করার আছে, সেইগুলো নিয়ে আমরা কাজ করব। কি কি করছো তুমি? রেকর্ড করছি। মানে আপনি প্রত্যেকটা দিন কষ্ট করে এতগুলা কথা, এত টাইম নিয়ে এত এনার্জি ব্যয় করে বলেন, কি দরকার বলেন? এখন তো ডিজিটাল যুগ, মোবাইলের মতো রেকর্ড করে রাখছে, এরপর আপনি শুধু আসবেন, দাঁড়াবেন, হাসি দিবেন, এটা বাজবে, আমরা তালি দিব, এই তো। নাইস জোক। এনিওয়ে, তোমার বাবা কেমন আছে? বাবা ভালোই থাকে। ওনাকে আমার সালাম দিও। আমার তো আসলে ব্যস্ততার জন্য যাওয়া হয় না। আর হ্যাঁ, ওই আমরা তো ওনাকে আমাদের ক্লাবের আজীবন মেম্বার করে নিতে পারি। অ্যাটলিস্ট উনি আমাদের ক্লাবের জন্য একজন ভালো ডোনার হবেন। বলবো। হ্যাঁ, তোমাদের যা বলছিলাম, সমাজের নিষ্পেষিত মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদের সর্বশক্তি প্রয়োগ করতে হবে। এই সমস্ত ব্যাকওয়ার্ড পজিশনে যে সমস্ত মানুষরা রয়েছে, তাদেরকে লাইমলাইটে নিয়ে আসতে হবে, তাদেরকে সুবিধা দিতে হবে, আর্থিক সুবিধা দিতে হবে, চিকিৎসা সুবিধা দিতে হবে। মোহন ভাই সবসময় ভালো কথা বলে, আমরা মোহন ভাইয়ের সাথে আছি একসাথে। কিন্তু ভাইয়া, কথা ছিল আমরা মানুষকে সহযোগিতা করব, মানুষের দ্বারে দ্বারে যাব, কিন্তু গত কিছুদিন যাবৎ আমরা শুধু বসে বসে আপনার কথাই শুনে যাচ্ছি। এরকম তো কথা ছিল না। কথা ছিল আমরা দুস্থ মানুষকে সহায়তা করব। এখানে বসে থেকে তো আমরা দুস্থ মানুষকে সহায়তা করতে পারছি না ভাইয়া। হ্যাঁ, যেমন ধরো আমাদের সামনে রয়েছে আরমান ইস্যু, আরমানের ক্যান্সার। তোমরাই বলো এই ব্যাপারে নিয়ে আমরা কি করতে পারি? ভাই, আমরা একটা কনসার্ট করতে পারি। না, কনসার্টটা একটা বড় আয়োজন, যেটা এখন আমাদের পক্ষে করা সম্ভব না। আমরা বরং ছোট পরিসরে কিছু করি। আমরা একটা সাহায্যের বক্স তৈরি করি। এই বক্স নিয়ে আমরা বিভিন্ন জনের বাড়ি বাড়ি যাব, দুয়ারে দুয়ারে যাব, টাকা কালেক্ট করব। সেই টাকা দিয়ে আমরা আরমানের চিকিৎসা করব। আমরা সেই টাকা আরমানের বাবা মার হাতে তুলে দেব। এটাও কি একটা সমাজসেবা নয়? বলো।
পার্ক। আপনি এখানে এসে আশ্রয় নিয়েছেন না?